নমস্কার। খবরদার কথা নয়, আগামীকাল 16ই ফেব্রুয়ারি সমস্ত ভারতবর্ষের কৃষকরা 500টি সংগঠন, যার নাম সংযুক্ত কিষাণ মোর্চা, সাথে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি সবাই মিলে ডাক দিয়েছেন গ্রামীণ ভারত বন্ধ এবং শিল্প ও পরিষেবা ধর্মঘট। এই নিয়ে 22তম সর্বভারতীয় ধর্মঘট যদি বলি, এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। স্বাধীনোত্তর ভারতবর্ষে কৃষক আন্দোলন সকলেই জানেন অসাধারণ সাফল্য লাভ করার পর ভারত সরকার যে দাবিগুলি নিয়ে কৃষক আন্দোলন হয়েছিল সেই দাবিগুলি মেনে কার্যকরী ব্যবস্থা নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি গত 2 বছরও বেশি সময় ধরে তারা মানতে সময় পাননি। ফলে সংযুক্ত কিষাণ মোর্চা এবং পাশাপাশি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি নতুন করে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি এবার প্রকাশ্যেই চলে এসেছেন। গত আগস্ট মাসে দিল্লির তালকোটরা স্টেডিয়ামে একটা যুক্ত কনভেনশন হয়েছিল, সেখান থেকে এই সিদ্ধান্ত হয় যে এই সরকারের যে সিদ্ধান্ত, তাদের প্রতিশ্রুতি রক্ষা না করার যে সিদ্ধান্ত, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। এই প্রতিবাদের ধরন হবে গ্রামীণ বন্ধ এবং শিল্প পরিষেবা ধর্মঘট। এই নিয়েই আজকে আলোচনা, কতটুকু প্রস্তুতি, আগামীকাল কেমন ধর্মঘট হবে, সব নিয়েই আজকে আলোচনায় যোগ দিচ্ছেন সংযুক্ত কিষাণ মোর্চা ত্রিপুরা, এই ত্রিপুরা শাখার যিনি আহ্বায়ক শ্রী পবিত্র কর মহোদয় আমাদের সঙ্গে রয়েছেন। এই প্রসঙ্গক্রমে বলে রাখি, আমাদের এই অনুষ্ঠানের অব্যবহিত পরেই আজকে একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানও আমরা চালাবো। এই অনুষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্ষুনি যেটা চলবে। তারপরে আরেকটা অনুষ্ঠান আমরা করব সুপ্রিম কোর্টের একটা গুরুত্বপূর্ণ জাজমেন্টের ওপর ভিত্তি করে। সেখানে প্রখ্যাত আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন অংশগ্রহণ করবেন। আপনারা আমাদের সাথেই থাকবেন। পবিত্রদার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এ রাজ্যের কৃষক আন্দোলনকে 2018 সালের পরে যে জায়গায় নিয়ে গিয়েছেন, এ রাজ্যের মানুষ এক ডাকে কৃষকদের কথা শুনতে রাস্তায় নেমে পড়েছেন। গত কিছুদিন আগে মিছিল মিটিং দেখেই আপনারা বুঝতে পারবেন রাজ্যের সবকটা সাব ডিভিশন এবং জেলাতে এই ধর্মঘট সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা সংযুক্ত কিষাণ মোর্চা ও ট্রেড ইউনিয়নগুলি নিয়েছে এবং ব্যাপক সাফল্য পাওয়া যাচ্ছে বলে পবিত্রতা দাবিও করেছেন একটি সাংবাদিক সম্মেলনে। পবিত্রতা সরাসরি আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই, এই ব্যস্ততার মাঝেও যে আমাদের একটুখানি সময় দিয়েছেন। পবিত্রতা, এই যে আন্দোলনটা কেন? এই আন্দোলনটা আমাদের দেশের সাধারণভাবে আমরা বলে থাকি কৃষকরা হচ্ছে অন্নদাতা, কারণ তারা শরীরের রক্ত জল করে ফসল ফলায়। শীত, বর্ষা, বৃষ্টি সব ঋতুতেই কৃষকরা মাঠে থেকে এই কাজ করতে হয়। কিন্তু ভারতবর্ষের মধ্যে আমাদের এই কৃষকদের এই যে এত পরিশ্রম করে তারা মানুষের খাদ্য যোগান দেয়, জীবন রক্ষা করার জন্য দায়িত্ব গ্রহণ করে, তাদের কোনো মূল্য নেই। স্বাধীনতার আজকে 75 বছর আমরা পা দিয়েছি, 76 বছরে হয়েছে, 75 বছর পরিয়ে। কিন্তু এখন পর্যন্ত সবুজ বিপ্লব হয়েছে, বড় বড় কৃষকরা কিছু লাভবান হয়েছে, কিন্তু আমার যে অপমার জনগণ কৃষক, প্রায় 60 কোটির উপরে, আর্ধেকের উপরে জনসংখ্যার যারা এই গ্রামীণ জনগণ, তাদের উন্নয়ন অগ্রগতির জন্য তেমন কিছুই সরকারের পক্ষ থেকে, ও এর অতীতের সরকার এবং এখন তো একেবারে কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে নরেন্দ্র মোদীর সরকার। নরেন্দ্র মোদী যখন
মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের 14 নির্বাচনের আগে ওনাকে প্রজেক্ট করেছিল বিজেপি ক্ষমতায় আসলে ওনাকে প্রধানমন্ত্রী করা হবে। তিনি বিষয়টা চয়ন করেছিলেন, দেশের সবচেয়ে বড় প্রধান সমস্যা হল কৃষকদের সমস্যা। ইউপিএর আমলে এই সমস্যার সমাধান করার জন্য একটা কমিশন হয়েছিল, ডক্টর স্বামীনাথনকে চেয়ারম্যান করে। এই কমিশন একটা রিপোর্ট দিয়েছিলেন, ওই কমিশনের রিপোর্টও তারা গ্রহণ করেনি, এখনো আছে, গভর্নমেন্টের কাছে আছে, কিন্তু তার যে রিকমেন্ডেশনগুলো তাকে কার্যকরী করার জন্য তারাও তেমন উদ্যোগ গ্রহণ করেনি। এই যে রিকমেন্ডেশনটা ছিল, তিনি আমাদের দেশের সবুজ বিপ্লবের জনক, আমাদের দেশের যে মডার্ন গভর্নমেন্ট যে সিট পৃথিবীতে তিনি তার তৈরি করে আবিষ্কার করেন। এই ধরনের যে একজন বিপ্লবী, পৃথিবী বিখ্যাত একজন বিপ্লবী, অর্থনীতির সঙ্গে ওনার যোগাযোগ, তো ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই সময়তে এই যে একের পর এক প্রতি বছর কৃষকরা আত্মহত্যা করছে তার কারণ খুঁজে বের করা, এবং আর যাতে কোনো কৃষক আত্মহত্যা না করতে পারে, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করা, তার উপর একটা রিকমেন্ডেশন দেওয়া হোক। উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি করেছিলেন সেটি হলো এই কমিশন তৈরি করা, রিপোর্ট ফাইনাল করার আগে ভারতবর্ষের সবকটি কৃষক সংগঠনের সঙ্গে কথা বলেছেন। আচ্ছা, ওনার মতামত নিয়েছেন, তাদের মতামতের পরে তিনি ফাইনালি দিয়েছেন। তার যে ফোকাল পয়েন্ট তিনি 2-3টি ধরেছেন। একটি পয়েন্ট হলো যে কৃষকরা কেন আত্মহত্যা করে, ইনি কুচ দেখেছেন। আত্মহত্যা করার মূল কারণ হলো তারা যে ফসল উৎপাদন করে, উৎপাদন করতে গিয়ে তাকে ঋণ নিতে হয়, আর প্রায় উনি একটা হিসাব করে বলেছিলেন মোর দেন 70% ঋণ হইল বেসরকারি ঋণ, বিভিন্ন বেসরকারি, আর সরকারি ঋণ ব্যাংক ইত্যাদি 30%ও কম। যাই হোক, এই যেহেতু ফসল উঠার পরে উনি দাম পান না, কৃষক, তাকে সস্তায় বিক্রি করতে হয়, তাই উৎপাদনের খরচা তার পোষায় না, ঋণ দিতে পারে না, এবং যারা আত্মহত্যা করে তার 99% হলো ঋণ দিতে পারে না বলে আত্মহত্যা, ঋণগ্রস্ত অবস্থায়। তাই দেখেন এই সিরিয়াস ব্যাপারটার থেকে উনি গভীরে গিয়ে বলেছেন, একটা ফর্মুলা তৈরি করেছেন যে কৃষকের ফসলের দাম কি হওয়া উচিত, যেটাকে বলে মিনিমাম সাপোর্ট প্রাইস, গভর্নমেন্ট ডিক্লেয়ার করা। তিনি বলেছিলেন যে গভর্নমেন্ট সবটা কিনতে হবে তা না, যদি দাম পড়ে যায় তাহলে কিনবে গভর্নমেন্ট, কিন্তু এটা প্রতি বছর ফসল ওঠার সঙ্গে সঙ্গে গভর্নমেন্টকে ডিক্লেয়ার করতে হবে, তাহলে কৃষক একটা গ্যারান্টি পাবে। আর যারা পুঁজিপতিরা, যারা ব্যবসায়ীরা কিনবেন, ওই দামের নিচে গেলে কৃষক বেচবে না, তাকে ওই দাম দিয়ে কিনতে হবে, আর যদি না বেচতে পারে গভর্নমেন্ট। আমার পিডিএস সিস্টেম আছে, গভর্নমেন্টের বিভিন্ন মাধ্যম আছে, তাতে আবার মানুষের কাছে ডিস্ট্রিবিউট করবে। ওই ফর্মুলাটি হলো সবচেয়ে বড়, আজকে পৃথিবীতে এটা আলোচিত, MS স্বামীনাথনের ফর্মুলা। কি ফর্মুলা? C2 মিনস ছিল কস্ট অফ প্রোডাকশনস। আমরা জেনারেলি কৃষকরা কস্ট অফ প্রোডাকশন ধরি, আমার জমিতে হাল দিতে কত লাগলো, বীজ কত লাগলো, সার কত লাগলো, ইলেকট্রিসিটি কত গেল, বাছাই করতে লাগলো, মাড়াই করতে লাগলো কত, এটাই কস্ট। উনি বলছেন না, ইট ইজ নট দ্য কস্ট। কম্প্রিহেনসিভ মানে এই যে কৃষকের জমির দাম, ব্যবসায়িক ক্ষেত্রে এটা কস্টে আসবে, কম্প্রিহেনসিভ কস্ট। সেকেন্ড হয়েছে আমাদের গ্রামে চালু আছে, প্রতিদিন যদি কৃষক মাঠে না যায়, জমিতে না যায়, তাহলে বলে ফসল ভালো হয় না। আচ্ছা, মালিকের সঙ্গে কেন, আমার জমিতে জল লাগবে কিনা, আমার জমিতে পোকা আছে কিনা, আমার জমিতে কি প্রয়োজন হবে, তাই সকাল বিকাল মাঠে কৃষককে যেতে হয়, ঘুরতে হয়। তো এইটাও তো আমার কষ্ট, আমার যে পরিশ্রমটা গেল, আমি কাজ করি, তাই বলছে C2, অর্থাৎ টোটাল কস্ট হবে কম্প্রিহেনসিভ 2 প্লাস তাতে 50%, অর্থাৎ 1.5 ভাগ
উৎপাদনের খরচের 1.5 গুণ বেশি দিতে দাম দিতে হবে, এটা হোক এমএসপি। কিন্তু এইটা মানেনি। নরেন্দ্র মোদী বক্তৃতা করেছিল, আমি গভর্নমেন্টে আসলে এটা মানব। দ্বিতীয়, তিনি বলেছিলেন ওনার রিপোর্টে এককালীন, বারবার দরকার নেই, এই দরটা এমএসপি ডিক্লেয়ার করবে, তার সঙ্গে যে সরকারি হোক বেসরকারি হোক সমস্ত ঋণ তার দায়িত্ব সরকার নেবে একবার। তাতে বলেছিল যে কস্টিং যা হবে তাতে প্রতি বছর যে এনপিএ হয় ব্যাংকে তার চেয়ে অনেক কম, এবং এই সময়তে কত লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করলো, ঠিক। কিন্তু কৃষকের ঋণটা মুকুব করলো না। তাই এই যে ওয়াদাটা নরেন্দ্র মোদী দিয়েছিলেন, আমি গভর্নমেন্টে গেলে এই 2টা কাজ সবচেয়ে বেশি করে করব, প্রথম করব, এইটাই গত 10 বছরে করেনি। তিনি বলেছিলেন আর কোনো কৃষককে আত্মহত্যা করতে আমি দেব না, কিন্তু এই 10 বছরে সেন্ট্রাল যে ক্রাইম ব্যুরোর যে রিপোর্ট তাতে এসেছে 1,04,075 জন কৃষক আত্মহত্যা করেছে মোদির পিরিয়ডে। তো এই ডিমান্ডেই প্রথম আমরা তুলেছিলাম সারা ভারত কৃষক সভা। উনি ওই কাজটা না করে কি করলো, বলছে কৃষক এইভাবে জমি করার দরকার নেই, প্রোডাক্টিভিটি যদি বাড়াতে হয় ইউরোপিয়ান সিস্টেমে আমরা যাব, গণতান্ত্রিক দেশগুলো যা করে, জমিগুলি নিয়ে কোম্পানি হবে, কৃষকরা পয়সা দিতে হবে না, তার জমিটা দেবে, এটার ভ্যালু আসবে, আর সেখানে ইনভেস্ট করবে পুঁজিপতিরা। তাহলে ফসল ফলাবে তারা, বিক্রি করবে তারা, গভর্নমেন্টের কোনো দায়িত্ব নেই, কৃষকের যা প্রয়োজন তারা ব্যবসায়ীরা দেবে। অর্থাৎ কৃষি, কৃষক, ফসল সবটা পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া। কৃষকরা হয়ে যাবে এমপ্লয়ি, কৃষক হয়ে যাবে তার গোলাম, কর্মচারী। তো এই যে 3টে আইন করলো, অর্ডিন্যান্স যেমন করলো করোনা পিরিয়ডে, এই কোভিডের মধ্যে আমরা এই কপি পুড়িয়েছি, আমরা প্রথম সারা ভারত কৃষক সভা। এবং এরপরে বিষয়টা নিয়ে আমরা অন্যদের সঙ্গে কথা বললাম, আস্তে 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 দেখা গেল যে শুধু ধনী কৃষক এবং মাঝারি কৃষকরা একটু দেরি লাগলো, তো পরে তারাও আমাদের সঙ্গে জয়েন করলো। এই যে আজকে 500 সংগঠন, তারাও ব্যাপারটা বুঝতে পারলেন, জানি ব্যাপারটা গভীরে, এটা কৃষক সভা যা বিষয়টা দেখিয়েছে এটা ফ্যাক্ট, অর্থনীতিবিদরাও তা বলছে। বলে এই সমস্ত মিলিয়ে আমরা এই বিষয়টা তুললাম। এর জন্য আমরা দিল্লি অভিযানের ডাক দিলাম যে দিল্লি চলো। শুরু হলো পাঞ্জাব থেকে, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, এরপরে বিহার টিহার তারা পড়ে এসছে। এই দিল্লির আশেপাশের যে 5টা প্রদেশ আছে এই প্রদেশ থেকে শুরু হলো আর কি। এই অভিযান যখন শুরু হলো, দিল্লির উপকেন্দ্রে আসার আগে প্রথম চণ্ডীগড়ে হরিয়ানার সীমান্তে আটকালো। আজকে যে আপনারা দেখছেন এই যে ব্যারিকেড করেছে, সেখানে তখনও ব্যারিকেড করেছিল। কৃষকরা এই ভেঙে চুরে সব এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার পরে দিল্লির 5টা জাতীয় সড়কের যে সীমান্ত, সেখানে কৃষকরা যখন পৌঁছলো, দেখা গেল বিরাট আধা সামরিক বাহিনী নিয়ে দাঁড়ালো, তারকাটের বেড়া দিল, আমাদের বাংলাদেশের বেড়ার মতো, পরীক্ষাকরণ করলো, ওয়াল তৈরি করলো, পেরেক ইত্যাদি দিয়ে আটকালো। তা আমরা সিদ্ধান্ত হলো আমরা তো যুদ্ধ করতে আসিনি, ঠিক আছে আমাদের জন্য যেতে দিচ্ছে না দিল্লি, আমরা বসে পড়লাম, কথা বলুক, আমরা এখানেই কথা বলতে চাই। প্রথম মাসখানেক কথা বলল কেন্দ্রীয় মন্ত্রী, কিন্তু দেখা গেল মূল যে বিষয় এমএসপি, মূল যে বিষয় ঋণ মুকুব, এই ব্যাপারে কথাই আনছে না। 1 মাস পরে আমরা এই কথা বন্ধ করে দিলাম। আমরা যতদিন সরকার আমাদের দাবি না মানবে আমরা উঠব না। কৃষকরা স্থির সিদ্ধান্ত নিল। আমরা দেখলাম
একেবারে দৃঢ়পণ, নেতাদের চেয়েও যারা কৃষকরা এসছে তারা দৃঢ়পণ। আমরা দরকার হলে যতদিন লাগে আমরা বসবো, খাওয়ার আমাদের অসুবিধা নেই। খাবার আসছে, টেন্ট হয়ে গেল, মানুষ যেভাবে বিভিন্নভাবে সাহায্য করছে, চালান আপনারা, আমরা আছি। এই যেমন একটা এমন একটা যজ্ঞ হলো যে কৃষকরা এই যে উৎসাহটা, এটা গোটা দেশকে প্রভাবিত করেছে। সবাই তখন বিভিন্ন জায়গার থেকে, সারা ভারতবর্ষ থেকে সেখানে এই আন্দোলনে যুক্ত হলো। আপনি যেটা বলছেন, বিহার, পশ্চিমবাংলা, উড়িষ্যা, আসাম, আমরাও গেছি। আমরা বেশি সংখ্যায় যেতে পারিনি, আমরাও গিয়ে জয়েন করেছি। এবং এই আন্দোলন শীত গেল, বর্ষা গেল, গরম গেল, ঝড় হয়েছে, সমস্ত টেন্ট উঠিয়ে নিয়ে গেছে। এর মধ্যে 750 জন কৃষক নিহত হলেন, এখানে শহীদ হয়েছেন। এরপর তখন নরেন্দ্র মোদী বুঝতে পেরেছেন, তিনি কথা বলেননি, বুঝতে পেরেছেন এই কৃষকরা তো উঠবে না, ওরা যে মরণপণ নিয়েছে, তাই তখন এটা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। এই প্রথম নরেন্দ্র মোদী বলতেন যে আমাকে কেউ মাথা নত করাতে পারবে না, আমার 56 ইঞ্চি সিনা, বুক। কৃষক আন্দোলন তাকে মাথা নত করতে বাধ্য করেছে। আমরা উঠলাম, ওঠার পরে সেখানে বলল যে আমরা তো আপনি একটা দাবি মানছেন, আইন প্রত্যাহার করেছেন। আমার যে মূল দাবি এমএসপি, দ্বিতীয় দাবি ঋণ মুকুব করা, তার সঙ্গে এখন যুক্ত হয়ে গেছে যে 750 জন মারা গেল, তার পরিবারকে সাহায্য করা, তাকে দেওয়া। 40,000 কেস হয়েছে, এটা উজ্জ্ব করা। আর আমরা তাদের জন্য একটা শহীদ স্তম্ভ করতে চাই, এখানে একটা জায়গা দেবেন, জায়গাটা আমরা স্তম্ভ আমরা করব। কিন্তু দেখা গেল এই নিয়ে করলে আপনারা কমিটি করেন, আমরা কমিটি করে 5 জন প্রতিনিধি পাঠালাম, ডিসকাশন হলো, বললো যে ডিমান্ডগুলো তো অস্বীকার করার জন্য ঠিকই আছে, আমরা আলোচনা করে শেষ করব, আপনারা প্রত্যাহার করেন। মন্ত্রীর কথায় লিখিত প্রতিশ্রুতিতে আমরা এটা প্রত্যাহার করলাম। আজকে 3 বছর প্রায় হতে চলছে, একবারের জন্য আর ডাকেনি, কথা বলেনি। আমরা এই 26শে জানুয়ারি আমরা প্রটেস্ট করলাম। সরকারি প্যারেড হয়েছে সকালবেলা 12টার পরে। আমরা ভারতবর্ষের 50টি জেলাতে আমরা কৃষক প্যারেড করলাম, আমরা ট্রাক্টর প্যারেড। তাতে আমাদের এবার সুবিধা হলো, শ্রমিকরাও যোগ দিল। এই যে সেখান থেকে উঠে এসে মাঝে আমরা আবার শ্রমিকদের যে বিভিন্ন ডিমান্ডগুলো, দেখা যায় যে আন্তর্জাতিক যে শ্রম আইন, এই আইনের মধ্যে কি লেখা আছে, আমরা মে দিবস করি, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা আনন্দ। এটা সারা পৃথিবীতে প্রযোজ্য। কিন্তু মোদী সরকার বললেন, পুঁজিপতিদের কথা, শ্রমিকদেরকে 12 ঘন্টাও কাজ করাতে পারবে মালিকরা, আমার ধর্মঘট করার অধিকার থাকবে না। আমি দাবি জানাবার জন্য কোনো মালিকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আমার দাবি ঠিক করতে হবে। আমার মূল শত্রু হইল মালিক, আমি তার সঙ্গে আপোষের ভিত্তিতে ঠিক করতে হবে। 44টা শ্রম কোড আছে আমাদের দেশে, এটাকে কমিয়ে 4টা নিয়ে আসে। তাদের মিনিমাম কোনো সাপোর্ট প্রাইস মানে ওয়েজ থাকবে না, কর্মের কোনো নাই, সবই চুক্তিভিত্তিতে ক্ষেত মজুরদের মজুরি সেই যে শুরু হয়েছিল তার মধ্যে আছে। আমরা বললাম 200 দিনের কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই বিষয়গুলিকে নিয়ে তখন শ্রমিকরাও আমাদের সঙ্গে যুক্ত হলো। আগস্টের 24 তারিখে দিল্লির তালকোটা স্টেডিয়ামে 2023 জাতীয় কনভেনশন হলো। সেখান থেকে শ্রমিক এবং কৃষকদের একটা মিলিত দাবি সনদ ঠিক হলো যে লড়াই আমরা একসাথে করব। তাই এরই প্রতিফলন এই 16ই ফেব্রুয়ারি আমরা সেখানে কৃষক সংগঠনগুলো মিলে আমরা গ্রাম ভারত বন্ধ ডাক দিলাম। নতুন প্যাটার্ন, এখন কৃষির সঙ্গে যুক্ত
যে মানুষ, কৃষক, ক্ষেত মজুর, তার সঙ্গে যারা যুক্ত, তারা আমরা স্বেচ্ছায় কাজে আসবো না। এখন প্রস্তুতিটা কীরকম কালকে? প্রস্তুতিটা তো আমাদের রাজ্যের একটা অ্যাডভার্স সিচুয়েশন ছিল। মানুষ সংখ্যায় আছে, মিটিং মিছিলে আসার ক্ষেত্রে ভয় আছে। আমরা এখানে শ্রমিক কৃষক যে সংগঠনগুলো জয়েন্টলি আমরা বসেছি, বসে আমরা প্রথম ঠিক করেছিলাম যে আমাদের যে জেলা এবং সাব ডিভিশনগুলিতে যুক্ত কনভেনশন করব প্রস্তুতির জন্য। এগুলি কমপ্লিট হয়েছে আরও 4-5 দিন আগেই। এরপরে আমরা ঠিক করলাম যে আমরা প্রত্যেক জায়গাতে প্রতিবাদ মিছিল করব মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, এবং বাজার সভাগুলো করব। সেগুলো আমরা আজকে পর্যন্ত হয়েছে বিভিন্ন জায়গাতে। আজকে ধর্মনগর হয়েছে, ধর্মনগর হয়েছে, আরও বিভিন্ন জায়গাতে হয়েছে। এবং আমরা প্রায় 10 থেকে 12,000 পোস্টার ছাপিয়েছি আলাদা আলাদাভাবে। লিফলেট আমরা করেছি প্রায় 20-25 হাজারের মতো। এগুলো ডিস্ট্রিবিউট করেছি। আগরতলা শহরেরও মূল বাজারগুলো যে আছে সমস্ত বাজারগুলিতে আমরা এই প্রোগ্রাম করেছি। আগরতলা আমরা 12 তারিখ করেছিলাম, কিন্তু এটা 13 তারিখে আমাদের মিছিল হলো, আমরা প্রচার করেছি। এইভাবে আমরা দেখছি যেটা একটা ব্যাপক সাড়া দীর্ঘদিন পরে ত্রিপুরাতেও আমার গ্রামীণ মানুষ এবং শ্রমিকদের মধ্য থেকে হয়েছে। তার সঙ্গে এখন নতুনভাবে একটা যুক্ত হয়েছে। আপনারা জানেন যে নতুন যে সংগীত আইন হলো। সংগীত আইন মানে কি, মোটরের যারা চালক দুর্ঘটনা হলে তার 10 বছরের জেল হবে, কোনো বিচার লাগবে না। দুর্ঘটনা হলেই ওই গাড়ির যে ড্রাইভিং লাইসেন্স যার নামে আছে তার 10 বছরের জেল। কিন্তু বিরাট প্রতিবাদ হলো, চাক্কা জাম হয়ে গেল। এখন শ্রমিকরাও আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, পরিবহন শ্রমিকরা, তারাও চাক্কা জাম করবে আগামীকালকে। এই মিলিয়ে একটা প্রস্তুতি আমরা সারা রাজ্যের মধ্যে নিয়েছি। এই প্রস্তুতিতে আমরা আশা করছি মানুষের মধ্যে যে সাড়া পেয়েছি, যদিও সমস্যা আছে এবং এখনও গণতান্ত্রিক পরিবেশ তো রাজ্যের মধ্যে নেই, কিন্তু মানুষের সাপোর্ট আমরা পেয়েছি। এখন কালকে দেখা যাবে। আমরা জরুরি পরিষেবাগুলো আমাদের বন্ধের বাইরে আছে, তার সঙ্গে আমরা যোগ করেছি এনওএর পরীক্ষা বিভিন্ন জায়গাতে শুরু হয়ে গেছে। এই পরীক্ষাটাও আমরা আমাদের আওতার বাইরে রেখেছি। এই হলো আমাদের প্রস্তুতি। গতকাল হরিয়ানা এবং দিল্লির দিকে আসছিলেন কিছু কৃষক সংগঠনের যারা স্বেচ্ছাসেবক, তারা আসছিলেন, তাদের উপর পুলিশি হামলা হুজ্জতি হয়েছে। এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে এটা ডাইরেক্টলি আমাদের যে সংযুক্ত কিষাণ মোর্চার সঙ্গে না, তারা আলাদাভাবে তাদের পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের সমস্যা, কিষাণ সংঘর্ষ কমিটি, শ্রমিকরাও বলছে তারা সঙ্গে আছে, মিলিয়ে তারা একটা দাবি নিয়ে তারা 13 তারিখে দিল্লি অভিযানে ডাক দিয়েছিল। তো দিল্লি অভিযানে ডাক দিয়েছে ভালো, এবং তাদের মধ্যে প্রধান দাবি মিনিমাম সাপোর্ট, মজদুর কিষাণ সংঘর্ষ। ঠিক ঠিক দেখা গেল ঠিক যে কায়দায় 2020 সালে আমাদের মার্চকে আটকানো হলো, ঠিক সেম কায়দায় আটকানো হলো। কেন্দ্রীয় মন্ত্রী হঠাৎ করে 3 জন আসলেন, কারণ ভোট তো সামনে আসছে, কৃষকরা যদি বেশি হয়ে যায় তাদের আপোষের চেষ্টা করলেন। কিন্তু আমরা দেখলাম 2-2বার আলোচনাতে কোনো ওর বেরোয়নি। আজকেও আবার একটা দিকে আলোচনা করবে। এখন কি হয়েছে, এখন সংযুক্ত কিষাণ মোর্চার কেউ নেই না, কিন্তু আমরা বলছি যে দাবি যেহেতু এক, কৃষকের দাবি যে কোনোভাবে আদায় হোক, আমাদের আপত্তি কিছু নেই। কিন্তু বন্ধ থাকবে, বন্ধ থাকবে, বন্ধ তো চলবেই, বন্ধ তো আগের ব্যাপার। কিন্তু এখন সরকার পিছু হটেছে এবং দেখা গেল যে আরও দুর্ধর্ষভাবে নতুন টেকনোলজি নিয়ে আমরা দেখলাম ইসরায়েলে হামাসকে আক্রমণ করার জন্য ড্রোন দিয়ে গিয়ে বোমা ফেলছে। ঠিক একই কায়দায় ভারতবর্ষ মধ্যে প্রথম ড্রোন দিয়ে কাঁদুনো গ্যাস গিয়ে ছেড়েছে, পরীক্ষাকরণ করেছে, কাঁটাতারের বেড়া দিয়েছে, পেরেক পুঁতে দিয়েছে। যদিও কৃষকদের কাছে এটা কিছু না, রাবার বুলেট আমরা দেখলাম রাবার বুলেট ইউজ করেছে, প্রচুর কৃষক আহত হয়েছে। কিন্তু কৃষকদের মেজাজ এই সব কিছু উঠিয়ে তো তারা শুরু হয়েছে। আজকে তো দেখলাম গোটা রেল পাঞ্জাব হরিয়ানাতে সমস্ত রেল বন্ধ হয়ে গেছে, তারা রেল লাইনে বসে পড়েছে।
দিল্লিতে তাদেরকে প্রবেশ করতে দেবে না। ফলে সেই জায়গা নয় যে এই যে কৃষকদের প্রতি অমানবিক বর্বরচিত নির্যাতন, এইটা সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো আমরা তার নিন্দা করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল বন্ধের দিনে গোটা দেশে এই পুলিশের কৃষকদের উপর যে বর্বরিত অত্যাচার নির্যাতন, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সংগঠিত করবো সারা দেশে। আগরতলা হবে? আগরতলা শুধু না, ত্রিপুরার বিভিন্ন জায়গাতেই হবে। শোনা যাচ্ছে এই বন্ধকে সামনে রেখে বেশ কিছু যারা ইন্টেলেকচুয়ালস এই দেশের গণ্যমান্য ব্যক্তিত্ব, তারাও কি আপনাদের সমর্থন জানিয়েছে, এটা কি ঠিক? গতকালকে 34 জন এরকম বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা শিক্ষাবিদ, ইকোনমিস্ট, ক্রীড়াবিদ এবং বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস্ট, যারা জেএনইউ সুপ্রিম কোর্টের বিচারপতি, তারা এরকম 34 জন একসাথে একটা স্টেটমেন্ট করেছেন যে এই কৃষকদের যে ডিমান্ড এবং শ্রমিকদের যে ডিমান্ডটা খুবই প্রয়োজন। আমরা এই তাদের লড়াইকে সমর্থন করি এবং মানুষ যাতে যাতে আসে। আজকে 6টা নারী মহিলা সংগঠন তারা সাপোর্ট করেছে, 10টা স্টুডেন্ট ইয়ুথ সংগঠন তারা আমাদের এটাতে সাপোর্ট করেছে। অর্থাৎ এটা একটা সর্বব্যাপী হয়ে যাচ্ছে। এখন একটা জায়গায় এই যে আপনি কৃষকদের ওপর আক্রমণের নিন্দা করলেন, কালকে একটা অভূতপূর্ব ঘটনা ঘটেছে। সম্প্রতি ভারত সরকার যাকে ভারতরত্ন দেওয়ার কথা ঘোষণা করেছেন, যার কথা আপনি উল্লেখ করলেন, ডক্টর এম.এস. স্বামীনাথন, তার মেয়ে কৃষকদের পাশে দাঁড়িয়েছেন, কি বলবেন? এটা দেখলাম, আমরা কিছুক্ষণ আগে পেয়েছি। মথুরা স্বামীনাথন উনি একটা ওনার বাবার যে ভারতরত্ন পেয়েছিল, এটা সম্বর্ধনা সভা, উনি গেস্ট হিসেবে সরকারি, সেখানে গিয়ে কৃষকদের উপরে যে আক্রমণটা হচ্ছে, এটা ওনার মনে দারুণভাবে হিট করেছে। আমার বাবাকে ভারতরত্ন দিল, অথচ বাবার যে ফর্মুলা এটা কার্যকরী করছে না, এবং এই দাবিতে যেমন কৃষকরা দাবি জানাচ্ছে সরকারের কাছে, তাদের উপর এই ধরনের আক্রমণ। বলেছে কৃষকরা অন্নদাতা, তারা ক্রিমিনাল না, তাদের সঙ্গে অপরাধীর মতো ব্যবহার যেন না করেন। আমি সায়েন্টিস্টদের কাছে, আমি সমস্ত সংশ্লিষ্ট সকলের কাছে বলবো, যান তাদের সঙ্গে বসেন, আলোচনা করেন, তাদের দাবি মানেন, তাদের সঙ্গে কথা বলেন, মেনে কৃষকদের সঙ্গে করেন। তাহা না হলে আমার বাবা যে কারণে আজকে ভারতরত্ন পেল, ওনার ফর্মুলাতে যদি কৃষকরাই অখুশি থাকে তো তার তো কোনো মানে নেই। তাই তিনি দেখলাম ওপেনলি সরকারি ফোরামেই উনি ওনার গ্রিভেন্সটা, ওনার যে এটা প্রকাশ। সর্বশেষ প্রশ্ন, আগামীকাল বন্ধ, এ রাজ্যে ব্যাপক প্রচার করেছেন বললেন, প্রত্যেকটা সাব ডিভিশন এবং জেলাতে প্রচার হয়েছে বললেন, ব্যাপক লিফলেট চালিয়েছেন, সব মানুষের কাছে পৌঁছে গিয়েছেন। এই বন্ধকে সামনে রেখে সাধারণ মানুষের কাছে আপনি কি আবেদন করবেন? সাধারণ মানুষকে বলবো, একদিন হয়তো আপনাদের একটু অসুবিধা হবে, কিন্তু এই বন্ধের মধ্য দিয়ে যদি আমরা আমাদের কৃষকদের এবং শ্রমিকদের অধিকার এবং পাওনা, এই দাবির পেছনে আপনিও দাঁড়ান, তাহলে আমরা তো সরকার চাই না, আমরা রাজনীতির সঙ্গে যুক্ত নয় কৃষকরা ডাইরেক্টলি, আমরা বলছি না। এই আমাদের এসকেএমের মধ্যে যারা আছে, আমাদের নেতৃত্ব বলছে যে রাজনীতির পরে হলে এটার স্বার্থটা। তাই এই কৃষকরা যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে, জাতি বাঁচবে, আমরা উন্নত হব। আমি আবেদন করব সমস্ত সাধারণ মানুষ, দল মত নির্বিশেষে তারা আমাদের সমর্থনে এগিয়ে আসুন এবং কৃষকের এই আন্দোলন, শ্রমিকদের এই আন্দোলনকে সমর্থন করুক, এই আবেদন তাদের কাছে রাখব। সত্যিই তো গণতান্ত্রিক দেশে যে কোনো শ্রমিক সংগঠনই বলুন, কৃষক সংগঠনই বলুন, যে কোনো সংগঠনের সর্বশেষ অস্ত্র হচ্ছে ধর্মঘট। পরিস্থিতি ব্যাখ্যা করলেন পবিত্রদা, তিনি যেটা বোঝালেন তা হচ্ছে পরিস্থিতি এমন এক জায়গায় গিয়েছে যেটা যাওয়ার কথা ছিল না। 2 বছরেরও বেশি সময় আগে যে কথা দেওয়া হয়েছিল এমএসপি সহ বিভিন্ন দাবি মেনে নেওয়ার, সে দাবি মানা হয়নি বলেই আজকে এই ধর্মঘটের সূত্রপাত। মানুষ পাশে আছেন বলছেন
এবং এই ধর্মঘট সাফল্য পাবে এবং পরবর্তী পদক্ষেপ নির্ণয়ের সুযোগ করে দেবে, এই আশা ব্যক্ত করেছেন। আমরা আশাবাদী গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সবাই ব্যাপকভাবে নজর রাখবেন এবং এই গণতান্ত্রিক ব্যবস্থাই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে। তাদেরও যেমন দাবি, সাধারণ মানুষেরও দাবি, কৃষকদেরও দাবি, শ্রমিকদেরও দাবি। সবাই মিলেই ভারতবর্ষকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভের দিকে এগিয়ে নিয়ে যাবে, কোনো ব্যক্তি বিশেষের কথাই নয়। আজকে এইটুকুই থাক। পবিত্রতাকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার।